নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদের প্রোভাইড করব ত্রিপুরার কিং রিলেটেড আরও 8-9টা কোশ্চেন, যেগুলি কম্পিটিটিভ এক্সাম, টিসিএস, টিপিএস, ফুড, এসআই, ক্লার্ক, পুলিশ যাই বলুন, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন দোস্ত। বন্ধুরা, প্রথম কোশ্চেন এখানে 44 নম্বর। এর আগে আমি আরও 43টা কোশ্চেন আপনাদের জন্য আলোচনা করেছি আলাদা আলাদা ভিডিওতে, ওগুলি আপনারা চাইলে গিয়ে প্লে লিস্টে দেখতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুইচ ত্রিপুরা কিং শিফটেড ক্যাপিটাল উদয়পুর টু আগরতলা। এখানে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার কোন রাজা উদয়পুর থেকে পুরনো আগরতলায় রাজধানী স্থানান্তরিত করেছিল। এটার আনসারটা হবে মহারাজা কৃষ্ণমাণিক্য। উনি 1760 সালে উদয়পুর থেকে ওল্ড আগরতলায় রাজধানী স্থানান্তর করেন, যেটাকে পুরনো হাবিলি নামেও পরিচিত। ঠিক আছে, এই পুরনো আগরতলা, ওল্ড আগরতলাতে রাজধানী আসার আগে উদয়পুর ত্রিপুরার ক্যাপিটাল ছিল 1170 বছর প্রায়। চিন্তা করতে পারেন উদয়পুরটা কত ত্রিপুরা রাজরাজাদের পিরিয়ডে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যতটুকু আমি জানি বন্ধুরা, হিস্ট্রিটা হচ্ছে এই যে আজকে কুকিরা যারা মণিপুরে, কুকি মিলিটেন্ট যারা মণিপুরে আতঙ্ক যারা ফেলেছে, এই তাদের মুভমেন্ট ওই সময় ত্রিপুরাতেও ছিল। দেখুন, আগে তো ভারতবর্ষ ছিল না, এই ছোটো ছোটো ত্রিপুরা ছিল, এদিকে মায়ানমার ছিল, এরকম ছোটো ছোটো জায়গা, জমিনদারি, রাজা এরকমের ছিল। ঠিক আছে, ওই সময় কুকিরা ডিস্টার্ব করছিল উদয়পুরে, তো ওইখানে রাজাদের রাজধানীটা ইনসিকিউর হয়ে গিয়েছিল, যে কারণে কৃষ্ণমাণিক্য ওখান থেকে রাজধানীটা এখানে সেফ জোনে নিয়ে এসেছিল পুরানো আগরতলাতে 1760 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এখানে পরের কোশ্চেনটা হচ্ছে 14 গড, যেটাকে চতুর্থ দেবতা মন্দির বলে। 14 গড এখানে চতুর্থ দেবতা টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই। বন্ধুগণ, এখানে জিজ্ঞেস করছে এই যে 14 দেবতা মন্দির, সেটা যে টেম্পল, সেটা কোন মহারাজা বানিয়েছিলেন। এটার আনসারটা হবে কৃষ্ণমাণিক্য। যখন কৃষ্ণমাণিক্য অনার দ্য 14 গড, এটি 14 জন দেবতাকে সম্মানের জন্য এখানে মন্দিরটা বানিয়েছিলেন, যেটাকে ডেভোটস ভিজিট দ্য টেম্পল ফর দ্য কাটচি ফেস্টিভ্যাল। যখন খাটচি মেলা আসে প্রত্যেক বছর, তখন দর্শনার্থীরা ভিজিট করে থাকেন, আমরাও গিয়ে থাকি, সবাই জানেন। আর এটা বানিয়েছিল কৃষ্ণমাণিক্য 1760 সালে, যখন রাজধানী এখানে স্থানান্তর করেছিল। দ্য আগরতলা বিকাম দ্য ক্যাপিটাল সিটি। আর এখানে 14 যে দেবতা আছে, আপনারা ভিডিওটা স্টপ করে 14টা দেবতা দেখে নিতে পারেন, যারা যারা এখনও জানেন না এখানে 14 দেবতা কাকে কাকে পুজো করা হয়। যে মাথাগুলি রাখা হয়েছে, আমরা যে মাথার আকারে যে দেবতাগুলির দেখতে পাই প্রতিছবিগুলি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, গোপীনাথ টেম্পল ওয়াজ বিল্ট বাই হুইচ কিং অফ ত্রিপুরা। এখানে জিজ্ঞেস করা হয়েছে গোপীনাথ টেম্পল, সেটা কোন মহারাজা বানিয়েছিল ত্রিপুরার। এটা আনসারটা হবে কল্যাণমাণিক্য। এটা বানিয়েছিল কোথায়? উদয়পুর। মহারাজা কল্যাণমাণিক্য বিল্ট গোপীনাথ টেম্পল ইন উদয়পুর ত্রিপুরা। বানিয়েছিল কবে? 1650 সালে বানিয়েছিল। ঠিক আছে, আমার কখনো গোপীনাথ মন্দিরে যাওয়া হয়নি, হয়তো বা সুযোগ হলে যাব। দ্য টেম্পল ইজ ডেডিকেটেড টু দ্য হিন্দু গড বিষ্ণু। আর এই গোপীনাথ টেম্পলটা হিন্দু গড, আমাদের হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুকে ডেডিকেট করা হয়েছিল, অর্পণ করা হয়েছে। ঠিক আছে, ওনার জন্য। পরের কোশ্চেনটা হচ্ছে, নেম দ্য 2 বুক রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর বেসড অন দ্য ডিসপিউট বিটুইন অমরমাণিক্য অ্যান্ড নক্ষত্র রায়। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে রবীন্দ্রনাথ টেগর অমরমাণিক্য এবং নক্ষত্র রায় দুই ভাইয়ের মধ্যে যে বিবাদকে কেন্দ্র করে যে দুটো গ্রন্থ লিখেছিলেন, এই গ্রন্থগুলির নাম কি? অপশান এ হবে আনসার রাজর্ষি এবং ড্রামাস বিসর্জন। ঠিক আছে, মনে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা প্রায়ই জিজ্ঞেস করা হয়ে থাকে। এরপরের কোশ্চেনটা হচ্ছে, উইদাউট লুজিং এনি পার্ট অফ ত্রিপুরা কল্যাণমাণিক্য রেসিস্টেড হুজ অ্যাটাক ইন ত্রিপুরা। ওখানে জিজ্ঞেস করা হয়েছে বন্ধুরা, ত্রিপুরার কোনো অংশ না হারিয়ে কল্যাণমাণিক্য কার আক্রমণ প্রতিহত করেছিল। এটার আনসারটা হবে অপশান এ শাহ সুজা। কল্যাণমাণিক্যর যে পিরিয়ডটা বন্ধুরা, সেটা ছিল 1626 থেকে 1660, মানে মুঘল পিরিয়ড। ওই সময় মুঘল পিরিয়ড, ভারতবর্ষে মুঘলদের রাজত্ব চলে। ঠিক আছে, ওই সময় কল্যাণমাণিক্য রিফিউজ টু পে ট্রিবিউট টু দ্য মুঘলস। কল্যাণমাণিক্যকে মুঘলদেরকে খাজনা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু কল্যাণমাণিক্য মুঘলদেরকে খাজনা দিতে অস্বীকার করে ওই সময়
এই বেঙ্গল রিজিয়নে যে মুঘলদের যে দেখাশোনা করত, নাম ছিল শাহ সুজা। উনি 1658 সালে আক্রমণ করেন ত্রিপুরায়, ঠিক আছে। কিন্তু ওই সময় শেষ পর্যন্ত উনি হার মানতে বাধ্য হয়েছিলেন, ঠিক আছে। প্রতিহত করেছিল, কোনো জায়গা জমিন দেয়নি, কিন্তু হার মেনেছিল। ত্রিপুরা ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাডেড টু দ্য মুঘল রুল, আলটিমেটলি ডিফেটেড বাই প্রিন্স। শেষ পর্যন্ত উনি হারিয়েছিলেন, কত 1658 সালে হেরে গিয়েছিলেন, ঠিক আছে। ত্রিপুরা ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাডেড টু দ্য মুঘল রেভিনিউ রুল, শেষ পর্যন্ত ফলস্বরূপ মুঘলরা যে রেভিনিউ খাজনা যে আদায় করত তার যে রুলস, ওই রুলসে যুক্ত হয়ে গিয়েছিল কি, আন্ডার দ্য সরকার উদয়পুর নামে তারা যুক্ত হয়, ঠিক আছে। আর এখানে কল্যাণ মাণিক্য অ্যান্ড কল্যাণ মাণিক্য ওয়াজ রিকোয়ার্ড টু গিভ হিজ সন নক্ষত্র রায়। নক্ষত্র রায় লেটার নোন এজ ছত্রমাণিক্য এজ দ্য হোস্টেজ টু দ্য সুজাস কোর্ট। এই যে শাহ সুজাস যে কোর্ট সভাতে কল্যাণ মাণিক্যের যে ছোট ছেলে ছিল নক্ষত্র রায়, যিনি পরে ছত্রমাণিক্য হিসাবে ত্রিপুরা সিংহাসন আরোহণ করেছিলেন, ওনাকে হোস্টেজ হিসাবে রেখে দিয়েছিল। যখন যুদ্ধ হেরে যায় তখন হোস্টেজ হিসেবে রাখা হয়েছিল। তুমি খাজনা দেবে, তো খাজনা না দিলে তাহলে তোমার ছেলেকে রেখে দেওয়া হবে, এরকম টাইপ। আগে তো এরকমই হতো না, রাজরাজাদের যুদ্ধে হোস্টেজ করা হতো, আটকে রাখা হতো, গলা কেটে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, এরকমটাই ছিল। তো এরকম হোস্টেজ করা হয়েছিল, পরে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে শর্তে। পরের কোশ্চেনটা হচ্ছে, আফটার যশোধর মাণিক্য হু অ্যাক্সিডেড টু দ্য থ্রন অফ ত্রিপুরা। যশোধর মাণিক্যের মৃত্যুর পরে কে ত্রিপুরার রাজ সিংহাসনে বসেছিলেন? এটার উত্তরটা হবে কল্যাণ মাণিক্য। যশোধর মাণিক্যের যে পিরিয়ডটা ছিল 1600 থেকে 1618 পর্যন্ত। বন্ধুরা, এই যে 1600 থেকে 1608, এই যে যশোধর মাণিক্যের পিরিয়ড ত্রিপুরার রাজমালার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম যে পরিস্থিতি রয়েছিল, ইনডিসিপ্লিন, যেটা আইন শৃঙ্খলা অবনতি, এবং এমনকি রাজ্যও মানে দুর্বল হয়ে পড়েছিল, শাসন ব্যবস্থা খুব দুর্বল ছিল। একজনই রাজা ছিল যার সময় ত্রিপুরার শাসন ব্যবস্থা খুবই ইনডিসিপ্লিন, অরাজকতা, উইকনেস, যে সময় ত্রিপুরার অনেক অংশ আশেপাশের রাজরাজা জমিদাররা দখল করেছিল, যেটাকে পরে কল্যাণ মাণিক্য পুনরুদ্ধার করে আস্তে আস্তে করে, ঠিক আছে। পরের যে কোশ্চেনটা, আজকের যে লাস্ট কোশ্চেনটা আপনাদেরকে আলোচনা করবো, সেটা হচ্ছে, হুইচ ত্রিপুরা কিং কমিটেড সুইসাইড বাই টেকিং পয়জন। এখানে বলা হচ্ছে ত্রিপুরার কোন মহারাজা বিষপানের মাধ্যমে সুইসাইড করেছিলেন? এটার আনসারটা হবে অমর মাণিক্য। বন্ধুরা, সুইসাইড করে ওনার কিছুটা কাহিনী বলি। অমর মাণিক্য, যার পিরিয়ডটা ছিল 1577 থেকে 1586 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই সময় এই যে আজকে আরাকান আর্মি যেটা আমরা শুনতে পাই, মায়ানমারের যে আরাকান আর্মি, ওই আরাকান আর্মির ওই সময় আরাকান অঞ্চলের যে রাজা ছিল, নাম ছিল মিন ফালাউন, যিনি ওই সময় চট্টগ্রাম আক্রমণ করেছিল। চট্টগ্রাম ওই সময় ত্রিপুরার আন্ডারে ছিল, ত্রিপুরার মহারাজার অধীনে ছিল, ঠিক আছে। তো চট্টগ্রামে আক্রমণ করে, চট্টগ্রাম আক্রমণ করে ওই সময় মহারাজার আর্মি, অমর মাণিক্যের আর্মি যায়, কিন্তু যায় পরাস্ত হয়। তারপর চট্টগ্রাম জেতার পর মিন ফালাউং তারপর ত্রিপুরা আক্রমণ করে দেয়। সঙ্গে সঙ্গে ত্রিপুরা আক্রমণ করে, তারা ত্রিপুরার উদয়পুরও তারা ক্যাপচার করে নেয়, ঠিক আছে। উদয়পুর তো রাজধানী ছিল, তারা উদয়পুর ক্যাপচার করার সঙ্গে সঙ্গে উনি অমর মাণিক্যের বড় ছেলে যশোহর সিংকে তারা মেরে ফেলে, মিন ফালাউং কিং, মেরে ফেলে। আর ছোট ছেলে গুরুতরভাবে আহত হয়েছিল, সাফারিং সিরিয়াস বুলেট উন্ডেড, মানে গুলিতে লেগে সিরিয়াস ইনজুর্ড হয়েছিল। তো এই যে হিউমিলিয়েশন, অপমান যেটাকে বলে, অ্যাজ এ রেজাল্ট অফ হিস হিউমিলিয়েশন, এই অপমান, উনি যে যুদ্ধে হেরে গিয়েছে এই মিন ফালাউনের সঙ্গে, এই অপমানে উনি বিষপান করে সুইসাইড করেছিলেন। উনি সুইসাইড করার পর ওই সময় সতীদাহ প্রথার প্রচলন ছিল, তো ওনার সঙ্গে সঙ্গে ওনার যে ওয়াইফ ছিলেন উনিও সতীদাহ, স্বামীর চিতায় গিয়ে জীবন দিয়ে দিয়েছিলেন সতীদাহ প্রথার নিয়ম অনুসারে। পরে এই রাজদর মাণিক্য উন্ডেড ছিল, হয়তো রাজদর মাণিক্য ওয়ান সিংহাসনে আরোহণ করেন অমর মাণিক্যের পরে, ঠিক আছে। বন্ধুরা, যদি কোশ্চেনগুলি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমার কোশ্চেনগুলি আপনাদেরকে সাহায্য করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। আপনাদের জন্যই পরিশ্রম, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরিশ্রমের ফলটা মিলে যায়। ধন্যবাদ। প্লেলিস্ট চেক করবেন আলাদা আলাদা টপিক্সে ভিডিওর জন্য। আর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানাই, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ,
আপনাদের জন্য, সেটা হিন্দিতে করে থাকি। নমস্কার।